আমার শ্বশুর বাড়ির গেটের সামনে গাড়িটা দাঁড় করানোর পরেই আমার বুকের ভেতরটা কেমন যেন দরফর করে উঠলো। আজ কোনো দ্বিধা ভয় নেই, গাড়ি থেকে নেমে সোজা ভেতরের দিকে পা বাড়ালাম। উঠোনে পৌঁছাতেই আমাকে দেখে বাড়ির সবাই একদম অবাক হয়ে গেল। শাশুড়ি মেজে মুছছিলেন, হাতে কাপড় নিয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আর আমার শ্বশুর তো আমাকে দেখে একলহমায় রাগে ফুস করে উঠলেন। আমি শ্বশুরের রাগী মুখের দিকে একটা বারও তাকালাম না। কাউকে কিছু না বলে সোজা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকে তিশার সামনে গিয়ে দাঁড়ালাম। তিশা তখন কোনায় বসে নীরবে দাঁড়িয়েছিল। আমি ওর হাতটা শক্ত করে ধরে ফেললাম। দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে সোজা চোখের ইশারায় বললাম, আম্মু তুমি গিয়ে গাড়িতে গিয়ে বসো। মেয়েটা আমার কথা শোনা মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে তিশার দিকে একবার তাকিয়ে সোজা বাহিরে দৌড় দিল। তিশার হাত ধরে আমি যখন উঠোন পেরিয়ে গেটের দিকে যেতে শুরু করছি, ঠিক তখন শ্বশুর বাঘের মতো গর্জে উঠে সামনে এসে দাঁড়ালেন। এক হেসকা টানে আমার হাত থেকে তিশার হাতটা ছিঁড়িয়ে নিয়ে চিৎকার করে বললেন, তোর কত বড় সাহস, তুই আমার চোখের সামনে থেকে আমার মেয়েকে টেনে নিয়ে যাস? আজ আর আমি মাথা নিচু করে থাকার পাত্র নই। 1 বছরের জমানো কষ্ট আর অভিমান এক মুহূর্তে ফুটন্ত অগ্নিগিরির মতো ফেটে বের হয়ে এলো। আমিও গলা চড়িয়ে জবাব দিলাম, তিশা আমার স্ত্রী। এতদিন আপনার রাগ মেনে নিতে অনেক চুপ করেছি, আর না, আমি আর আপনার এই অন্যায় রাগ সহ্য করব না। আজ আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে তবে আমি এখান থেকে যাব। আমাদের চিৎকার শুনে গাড়িতে বসে থাকা মেয়েটা চট করে নেমে ভেতরে ছুটে এলো। সোজা গিয়ে তার নানার দুটো হাত চেপে ধরে আকুল করে বলল, নানা ভাই প্লিজ আমাদের যেতে দাও, আমরা বাবার কাছেই ভালো থাকবো। তুমি জানো না, মা ও বাবাকে ছাড়া একদম থাকতে পারছে না। মেয়ের আকুতি দেখে শ্বশুরের বরফ গলার কথা ছিল, কিন্তু তার একরোখা জেদ আজ যেন অন্ধ হয়ে গেছে। তিনি নিজের নাতনিকে ঝেঁকে সরিয়ে দিয়ে রাগে চিৎকার করে উঠলেন, তুই তোর বাপের সাথে যা, কিন্তু তিশা তার বাপের সাথে এই বাড়িতেই থাকবে। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে শাশুড়ি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। শ্বশুরের গায়ে হাত দিয়ে সামলানোর চেষ্টা করতে করতে বললেন, আহা, লোকজন ডেকে এনে তামাশা বানাচ্ছ কেন? পাড়া প্রতিবেশীরা শুনলে সিসি করবে। তোমরা ঘরে এসে শান্ত হয়ে কথা বলো। শাশুড়ির কথা শেষ হতে না হতেই গেটের দিক থেকে একটা পরিচিত গলার সুর ভেসে এলো, বেয়াই মশাই। আমরা সবাই চমকে পেছনে তাকালাম। দেখি আমার মা দাঁড়িয়ে আছেন। তিনি যে আমার পেছনে পেছনে গাড়ি নিয়ে এত দূর চলে এসেছেন আমি টেরও পাইনি। মাকে দেখে আমার শ্বশুর যেন আরো 10 গুণ রেগে গেলেন। মুখ ঘুরিয়ে বিদ্রুপে সরে বলতে যাবেন, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে আমার মা সোজা এগিয়ে গিয়ে আমার শ্বশুরের সামনে 2 হাত জোর করে দাঁড়ালেন। মায়ের চোখে আজ কোনো অহংকার নেই, রাগ নেই, আছে শুধু অনুশোচনার জল। মা ধীর পায়ে তিশার কাছে গিয়ে ওর দুটো হাত ধরে আকুল হয়ে বললেন, মা তিশা, আমাকে তুই ক্ষমা করে দিস রে মা। তোর অশিক্ষিত শাশুড়ি রাগের মাথায় যা তা বলে ফেলেছিল। তারপর আবার শ্বশুরের দিকে ফিরে কান্নাকাটি করে বললেন, বেয়াই মশাই, আপনি আমার কাছে যা শাস্তি চান দেন। দয়া করে আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব। আমার সংসার তিশাকে দিয়ে দেব। আমি আর কোনোদিন ওদের মাঝে আসবো না। তাও দয়া করে রাগ ধরে রেখে আমার ছেলেটার জীবন ধ্বংস করবেন না। বিশ্বাস করুন, আমার ছেলের এত কষ্ট আর সহ্য হচ্ছে না আমার। মায়ের মুখে বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার কথা আর এই বেকুল কান্না শুনে আশেপাশের পরিবেশটা যেন একদম থমকে গেল। শ্বশুরের চেহারায় সেই দৃঢ় ভাবটা হালকা কেঁপে উঠলো। তিনি বেশ কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে নিজের মেয়ের দিকে ঘুরে ফিরলেন। শ্বশুরের গলার রাগ ছিল, কিন্তু সেই রাগের পেছনে এক ধরনের অজানা ক্লান্তি আর সংশয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি তিশার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তিশা, তুই কি চাস সেটা বল। তুই কি আবার ওই বাড়িতে ফিরে যেতে চাস? শ্বশুরের সেই গম্ভীর প্রশ্নটা উঠোনের বাতাসে যেন থমকে রইল। সবাই একদম নিঃশব্দ তিশার মুখের উত্তরের অপেক্ষায়। তিশা তখন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার বাবার মুখের কথাটি শোনা মাত্র তার চোখের বাঁধ ভাঙা জল গড়িয়ে পড়ল। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা এগিয়ে গিয়ে শ্বশুরের 2টি পা চেপে ধরলো। ফুপিয়ে কেঁদে উঠে তিশা বলল, বাবা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই। আমার শাশুড়ি আম্মা যান নিজের ভুলটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তিনি তোমার কাছে, আমার কাছে, সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। পরিবারের মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে জড়িয়ে ধরতে চায়, তখন কি সব অভিমান ধরে রাখা যায় বলো? তুমি আর কষ্ট পেও না বাবা, আমাকে আমার সংসারে ফিরে যেতে দাও। তিশার এমন আকুলতা আর কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে আমার শ্বশুর যেন স্তব্ধ হয়ে গেল। আমার শ্বশুর বেশ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। যে মেয়েকে তিনি নিজের জেদ আর অহংকারের খাতিরে আটকে রাখতে চেয়েছিলেন, সে মেয়ের চোখের জল আর ভালোবাসার গভীরতা আজ তার সব একরোখা জেদকে ধূলিসাৎ করে দিল। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে তিশার মাথায় হাত রাখলেন। নিজের রাগকে শান্ত করে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললেন, ঠিক আছে, তোদের যা ইচ্ছা তাই হবে। কথাটা বলেই তিনি আমাদের দিকে এবং আমার মায়ের দিকে তাকালেন। তার চোখের কোনায় জমা হওয়া পানিটা আড়াল করার চেষ্টা করে ধীরে গলায় বললেন, মানুষ রাগের মাথায় অনেক ভুল সিদ্ধান্ত নয়। আমি হয়তো জেদের বসে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে বসেছিলাম। বেআইন সাহেব, আপনি আমার মেয়ে থেকে বয়সে
বড়, আমি আপনার কাছে ক্ষমা চাই, সব ভুল আমাদেরই ছিল। মা তখন তিশাকে জড়িয়ে ধরে অজরে কাঁদছে, আর আমার মেয়েটা এক দৌড়ে এসে আমাদের দুজনের মাঝখানে জড়িয়ে ধরলো। শ্বশুর একটু থেমে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে হাঁক দিলেন, ঘরের ভেতরে কে আছিস? সোজা গিয়ে কাজী সাহেবকে খবর দে, আজকে এখনই এই মুহূর্তে কাজী ডেকে আবার তোদের নতুন করে বিয়ে পড়ানো হবে। যে বন্ধন আইনি কাগজে ছিঁড়ে ফেলা হয়েছিল, আজ তা আইনি ভাবে আবার নতুন করে জুড়ে দেওয়া হবে। আমি আমার মেয়েকে আর কোনো দ্বিধায় রাখতে চাই না। 1 ঘন্টার মধ্যে কাজী সাহেব এলেন। পাড়ার কয়েকজন মানুষ আর পরিবারের সবার উপস্থিতিতে কাবিননামায় আবার আমাদের স্বাক্ষর হলো। বিচ্ছেদের কালো মেঘটা সরে গিয়ে উঠোন জুড়ে যেন এক টুকরো রোদের আলো ছড়িয়ে পড়লো। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা যখন গাড়িতে গিয়ে বসলাম, তখন সন্ধ্যা নেমে এসেছে। তিশা আমার পাশে এসে বসলো, আর পেছনে আমাদের মেয়েটা আনন্দে মায়ের কাঁধে মাথা রেখে আছে। বিকাশে ক্যাশ অন ডেলিভারি সব টাকা পাঠানো থেকে শুরু করে আজকের এই মুহূর্ত সব যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। একটা অবুঝ সন্তানের আকুলতা আর লুকোচুরি শেষ পর্যন্ত দুটো ভাঙ্গা মনকে আবার এক সুতো বেঁধে দিল। বিচ্ছেদের দেয়াল ভেঙে অবশেষে ভালোবাসায় জয়ী হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা ছিল গল্পের শেষ অংশ। ইনশাআল্লাহ আরো নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।